হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ একাডেমি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো কনফ্লিক্ট ফাংশনালিজম। নামটা দেখে হয়তো অবাক হতে পারো যে আমরা পড়েছিলাম যে ফাংশনালিজম একটা অ্যাপ্রোচ, কনফ্লিক্ট একটা অ্যাপ্রোচ, এই দুটো মিলিয়ে কি করে হয়। কার এটা? লুইস ক্লোজারের। এটা তখন হয় যখন যে দ্বন্দ্বটা আছে সেই দ্বন্দ্বের ক্রিয়াবাদী দিকটা খোঁজা হয়, অর্থাৎ যখন বলা হচ্ছে যে যে দ্বন্দ্বটা হচ্ছে সেই দ্বন্দ্বটার একটা ভালো দিক আছে, তখন কিন্তু সেটা হয়ে দাঁড়ায় কনফ্লিক্ট ফাংশনালিজম। অর্থাৎ কোজার কনফ্লিক্টের ফাংশনাল অ্যাসপেক্টটা দেখিয়েছিলেন, ক্রিয়াবাদী দিকটা দেখিয়েছিলেন, অর্থাৎ গঠনগত বা ভালো দিকটা দেখিয়েছিলেন দ্বন্দ্বের। ঠিক আছে? Why functionalism? More stress on the results or functions of conflict rather than cause. অর্থাৎ দ্বন্দ্ব কেন হচ্ছে সেটা ইম্পর্টেন্ট না, দ্বন্দ্বের যে ফল সেটা নাকি সবসময় ফাংশনাল হয়, সেই কারণে কিন্তু ফাংশনালিজম কথাটা ব্যবহার করা হয়েছিল। কারণ কি হয় কনফ্লিক্টের? বলছে যে উইথড্রল অফ লেজিটিমেসি ফ্রম ইনইকুয়াল সোসাইটি। অর্থাৎ একটা সমাজ, যে সমাজে কিনা কোনো সাম্য নেই, সেই সমাজ থেকে যখন বৈধতাটা সরিয়ে নেওয়া হয় তখন কনফ্লিক্ট হয়। অর্থাৎ আমরা এখানে কি দেখলাম যে কজের থেকে বেশি ফাংশনের উপর জোর দেওয়া হয়, তারপরে আমরা দেখার চেষ্টা করছি যে সেই দ্বন্দ্বের কারণগুলো কি হয়। সেই দ্বন্দ্বের কারণে প্রথমে যেটা আমরা পেলাম যে যখন একটা অসাম্যযুক্ত সমাজ থেকে যে বৈধতা থাকে সেই বৈধতাটা সরিয়ে নেওয়া হয়, বা যারা কিনা বঞ্চিত তারা নিজেদের ক্ষোভ প্রকাশ করার জায়গা যখন পায় না তখন দ্বন্দ্ব হয়, বা যখন যারা বঞ্চিত তাদের সেই সুযোগ থাকে না যে তারা এমন একটা সুযোগ পাবে যে তাদের এই বঞ্চনাটা তারা একদিন কাটিয়ে উঠতে পারবে। When social systems have institutionalized goals but limit access to these goals for certain members of the society, অর্থাৎ সামাজিক যে কাঠামো, সেই সামাজিক কাঠামোয় কিছু গোল থাকে। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে সবার জীবনে একটা লক্ষ্য থাকে যে একটা সরকারি চাকরি পাওয়ার। দেখা যায় যে সরকারি চাকরিটা কিছু মানুষের জন্য সীমাবদ্ধ, তার মানে তুমি বুঝতে পারছো যে এই সামাজিক কাঠামোয় তোমার সেই সুযোগ নেই তোমার বঞ্চনাটাকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার, তখন কিন্তু দ্বন্দ্ব দেখা যায়। লাস্ট, রিলেটিভ ডিপ্রিভেশন, অর্থাৎ যেখানে তুমি দেখছো যে when certain groups compare their share of power, wealth and status with others and question the legitimacy of the distribution, যে তুমি একটা তোমার একটা গ্রুপ, তুমি দেখছো যে সমস্ত সুযোগ সুবিধা তোমরা কম পাচ্ছ এবং অন্য একটা গ্রুপ বেশি পাচ্ছে। এই ধরনের যে আপেক্ষিক বঞ্চনা, রিলেটিভ ডেপ্রিভেশনের বাংলা হলো আপেক্ষিক বঞ্চনা, যে একজনের অপেক্ষায় যখন আরেকজন দেখি যে বেশি বঞ্চিত হচ্ছে, তখন যে বেশি বঞ্চিত হচ্ছে সে সেই যে লেজিটিমেসি আছে, যে বৈধতা আছে, সেটাকে কোশ্চেন করে, তখন কিন্তু দ্বন্দ্ব দেখা যায়। অর্থাৎ এই কারণগুলো ছিল দ্বন্দ্বের কারণ। কতদিন দ্বন্দ্বটা স্থায়ী হয়? বলছে ডিউরেশন ইজ মোর ওয়েন কনফ্লিক্ট হ্যাজ, একটা দ্বন্দ্বের সময় তত বাড়বে যখন সেই দ্বন্দ্বের কারণটা থাকবে অস্পষ্ট, যখন সেই দ্বন্দ্বের আসল উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্যের সংখ্যা হবে অসংখ্য। অর্থাৎ দ্বন্দ্বের যে উদ্দেশ্য সেটা যখন অস্পষ্ট হবে এবং দ্বন্দ্বের যে উদ্দেশ্য সেটা অনেকগুলো থাকবে, তখন দ্বন্দ্বের যে সময়সীমা সেটা বাড়ে, অর্থাৎ দ্বন্দ্বটার লক্ষ্য পূরণে দেরি হয়। একটা দ্বন্দ্বের একটা দ্বন্দ্ব কখন ছোট হয়? যে খুব কম সময় দ্বন্দ্বটা হলো এবং তার ফলও পেলো, লক্ষ্য পূরণ হলো, কখন মানে কম সময় আহ, ধরে সেটা কম সময়সীমা জুড়ে সেটা থাকে। বা ডিউরেশনের যে বাংলাটা, ঠিক আছে, তো তার মানে তার যে সময় সীমাটা সেটা কম হবে কখন? যখন হচ্ছে স্পষ্ট উদ্দেশ্য থাকে, যে এই কারণে চাই, নির্দিষ্ট গোল থাকবে, অর্থাৎ স্পষ্ট গোল থাকবে, নির্দিষ্ট গোল থাকবে এবং একদম স্পেসিফিক গোল থাকবে। বলতে পারি যে তুমি লড়াই করছো, তুমি দ্বন্দ্বে লিপ্ত হচ্ছ যে না তোমাদের যে উম মাইনে আছে সেটা কম করতে হবে, যে কলেজের প্রিন্সিপাল, কলেজ অথরিটির বিরুদ্ধে তোমরা দ্বন্দ্ব করছো যে না, যে মাইনে, মাসিক যে মাইনেটা সেটা কম করতে হবে। বলছে যে উদ্দেশ্য একটা, লক্ষ্য একটা, এই ধরনের যে দ্বন্দ্ব সেগুলো সেগুলো কম স্থায়ী হয়, তাড়াতাড়ি শেষ হয়ে যায়, লক্ষ্যটা পূরণে সুবিধা হয়। কিন্তু ধরো তুমি একাধিক কারণে করছো, যে বাথরুমের হচ্ছে যে পরিষ্কার নয়,
বা হচ্ছে মাইনে কমাতে হবে, বা হচ্ছে যে আমাদের এই সুযোগ সুবিধা দিতে হবে, সেটা দিতে হবে, তখন তার মানে অস্পষ্ট এবং একাধিক উদ্দেশ্য, সেইখানে কিন্তু দ্বন্দ্বের যে সময়সীমা সেটা অনেক বেশি থাকে এবং সেই দ্বন্দ্বটা চলতেই থাকে, লক্ষ্য পূরণটাও কিন্তু সহজে হয় না। এটা ছিল হচ্ছে ডিউরেশন বা সময়সীমা দ্বন্দ্বের। এবার হচ্ছে যে হিংসা কতটা থাকবে কোনো দ্বন্দ্বে, হিংসা কতটা থাকবে, এবার যদি আমি সেটা দেখার চেষ্টা করি। Low level of violence when there are realistic goals of conflict. হিংসা কম থাকবে যখন যে উদ্দেশ্যটা সেই উদ্দেশ্যের সাথে বাস্তবে মিল থাকবে। তার মানে বুঝতেই পারছো যে এমন অনেক উদ্দেশ্য থাকে কনফ্লিক্টের যেটা বাস্তবের সাথে কোনো মিলই থাকে না। ধরো তোমরা বললে যে আমরা এখন ফার্স্ট ইয়ারে পড়ি, আমাদের এখন থার্ড ইয়ারে প্রমোট করতে হবে করোনার কারণে, এটা তো বাস্তবিক নয়। তো এই তো সেখানে না ভায়োলেন্স আসবে না, মানে অর্থাৎ যেখানে বাস্তবিক উদ্দেশ্য নিয়ে কোনো একটা দ্বন্দ্ব হবে সেইখানে হিংসাটা কম আসবে, আর যেখানে কিনা বাস্তবতার সাথে কোনো সম্পর্কই থাকবে না মানে উদ্দেশ্যের, সেখানে কিন্তু হিংসাত্মক ঘটনা আসছে। Realistic conflict, conflicts which arise from frustration of specific demands within the relationship, যে একটা নির্দিষ্ট ডিমান্ড থেকে যে কনফ্লিক্টটা আসে সেটাকে কিন্তু রিয়ালিস্টিক কনফ্লিক্ট বলা হয়। তাহলে এই সমস্ত জায়গায় কিন্তু দেখতেই পাচ্ছ যে যে হিংসাটা সেটা কিন্তু কম থাকছে। হাই লেভেল অফ ভায়োলেন্স when conflict has unrealistic goals, যেটা আমি এখনই বললাম, which involves emotion, অর্থাৎ আমরা যেখানে আবেগ তাড়িত হয়ে পড়ি, যে না আমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম, আমরা ফেল করেছি করোনার কারণে, আমাদের থার্ড ইয়ারে ভর্তি করতেই হবে, ইমোশন জড়িয়ে গেল, আবেগ জড়িয়ে গেল, সেখানে কিন্তু হিংসা আসার চান্স অনেক বেশি থাকে। আবেগ অর্থাৎ ইমোশন বলো, সেন্টিমেন্ট বলো, দুটো আলাদা আলাদা বাংলা ভাষা। তো সেইগুলোর সাথে যখন আমরা জড়িত হয়ে পড়বো তখন কিন্তু হিংসা চলে আসবে। আনরিয়ালিস্টিক কনফ্লিক্ট মানে the issue is not rival ends of the antagonistic but the need for tension release, অর্থাৎ সেখানে উদ্দেশ্যটা পূরণ হওয়াটা আমাদের উদ্দেশ্য থাকে না, আমাদের ভেতর যে ক্ষোভটা জমে আছে সেটা বাইরে বের করাটা আমরা উদ্দেশ্য থাকে। লেস স্টেবল দেন রিয়ালিস্টিক কনফ্লিক্ট, যে এবং এই ধরনের দ্বন্দ্বগুলো না কম দিন স্থায়ী হয়। তার মানে দ্বন্দ্ব বেশি দিন স্থায়ী হবে কখন, মানে যখন হচ্ছে সেটা একটা নির্দিষ্ট জিনিসকে মাথায় রেখে করবে তখন তার পরিপূর্ণ হওয়ার চান্সটা বেশি থাকে, কিন্তু যার কিনা ডিমান্ড গুলি আনরিয়ালিস্টিক সেটা কিন্তু পরিপূর্ণ হওয়ার সেরকম চান্স থাকে না। কনফ্লিক্ট ইজ মোর ভায়োলেন্ট ইন দোজ সিস্টেমস হুইচ আর রিজিড এন্ড ট্রাই টু সাপ্রেস দ্য ইনসিডেন্স অফ কনফ্লিক্ট। এমনকি সেই সমস্ত সংগঠন বা যে সেই সমস্ত স্ট্রাকচার যেখানে কিনা আমরা জানি যে কিছু সিস্টেম এমন থাকে যেটা হচ্ছে কোন রকম সচলতার জায়গা থাকে না, যেখানে সচলতার জায়গা থাকে না দ্বন্দ্বগুলোকে সাপ্রেস করা হয়, দমিয়ে রাখা হয়, সাধারণত এই ধরনের সিস্টেমে হিংসাত্মক রূপ নেওয়ার চান্স, মানে দ্বন্দ্বের হিংসাত্মক রূপ নেওয়ার চান্স কিন্তু সবচেয়ে বেশি থাকে। ইন্টেন্সিটি অফ কনফ্লিক্ট, একটা জিনিস দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু সেই ড্যারেন গ্রাফেরই মতো, সেই লেভেল অফ ভায়োলেন্স, সেই লেভেল অফ গ্রুপ ফরমেশন বা ডিউরেশন অফ কনফ্লিক্ট, ফার্স্ট একটা ওটা ছিল হচ্ছে ফার্স্টে গ্রুপ ফরমেশন, এটার ফার্স্টের পয়েন্ট ছিল ডিউরেশন, সেকেন্ডটা ছিল হচ্ছে লেভেল অফ ভায়োলেন্স, এটারও লেভেল অফ ভায়োলেন্স, থার্ডটা দেখো, থার্ডটা ইন্টেন্সিটি, ওটারও ইন্টেন্সিটি বলে একটা পয়েন্ট ছিল। তার মানে পয়েন্ট গুলো কোথাও না কোথাও এক, কিন্তু তার সত্ত্বেও কি কারণে হচ্ছে এবং কেন হচ্ছে সেটা ওনারা দুজন দেখাচ্ছেন। তো মনে রাখাটা খুবই সহজ হবে যদি তোমরা সঠিকভাবে বুঝে নাও। ইন্টেন্সিটি অফ কনফ্লিক্ট মানে কতটা মারাত্মক হবে। The closer the group or the more rigid the social structure, the more intense is the conflict. একটা গোষ্ঠীর মধ্যেকার মানুষরা নিজেদের মধ্যে যতটা সংঘবদ্ধ হবে বা সেই সামাজিক কাঠামো যত বেশি রিজিড হবে, অর্থাৎ কিনা কনজারভেটিভ বলতে পারো বা দমিয়ে রাখার চেষ্টা করে, তত তার কনফ্লিক্টের যে ইন্টেন্সিটি সেটা বেশি হবে। When members participate with their total personality and conflicts are suppressed, the conflict is likely to threaten the very root of the relationship. In groups comprising individuals who participate only segmentally, conflict is less likely to be disruptive. Such groups are likely to experience a multiplicity of conflicts. Multiplicity of conflicts stands in inverse relation to their intensity. কোথাও না কোথাও বলতে চাইছে যে আমাদের যে যোগদান করার মাত্রাটা সেটা কিন্তু নির্ভর করে, অর্থাৎ কোনো মানুষ যখন তার সম্পূর্ণ ব্যক্তিত্ব, ইচ্ছা সবকিছু নিয়ে কোনো একটা কনফ্লিক্টে যুক্ত হয়, আবার কোনো মানুষ হাফ ভাবে বা সম্পূর্ণরূপে না,
আধাআধি ভাবে কোনো একটা দ্বন্দ্বের মধ্যে যুক্ত হয়, সেগমেন্টালি বলছে এখানে। অর্থাৎ তোমরা এবার নিজেদের দিক থেকে যদি বোঝো যে একটা জায়গায় তুমি তোমার জান প্রাণ সমস্ত লাগিয়ে দিয়ে সেই দ্বন্দ্বে নিযুক্ত, আরেকটা জায়গায় তুমি ওই হ্যাঁ সবাই করছে আমিও তাই করছি এরকম ভাবে। তো কোন জায়গায় ইন্টেন্সিটিটা বেশি হবে? অবশ্যই যেখানে তুমি তোমার সমস্ত ইচ্ছা শক্তি, পার্সোনালিটি সবটা লাগিয়ে দিয়েছো, ঠিক সেইখানেই যে ইন্টেন্সিটিটা সবচেয়ে বেশি হবে। এক্স্যাক্টলি সেটাই, যে তুমি যেখানে সম্পূর্ণরূপে নিজেকে সঁপে দিচ্ছ, ঝাঁপিয়ে পড়ছো কোন রকম কনফ্লিক্টে, সেইখানে ইন্টেন্সিটিটা বেশি হয়। যেখানে তুমি সম্পূর্ণরূপে নিজেকে সঁপে দিচ্ছ না, সেখানে ইন্টেন্সিটিটা অবশ্যই কম। ফাংশনস অর রেজাল্টস অফ কনফ্লিক্ট। এইবার আমরা আসল জিনিসে আসছি। আসলে মানে ওনার যেটা বক্তব্য ছিল যে রেজাল্ট যেটা হয়, যে সেটা সবসময় গঠনগত দিক থেকে ভালোর জন্য হয়। দ্বন্দ্বটার কারণটা ইম্পর্টেন্ট না, ডিউরেশন, ভায়োলেন্স, ইন্টেন্সিটি ইম্পর্টেন্ট না, যেটা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। কিন্তু আমরা ইন্টেন্সিটিও পড়লাম, ভায়োলেন্সও পড়লাম, ডিউরেশনও পড়লাম, সবটাই পড়লাম। এইবার আমরা বুঝি ফাংশনাল অ্যাসপেক্টে। Two dimensions of functions for the persons engaged in conflict, দুটো দিক থাকে। যে মানুষটা কনফ্লিক্টে যুক্ত বা লিপ্ত, ফর দ্য সোসাইটি, আর একটা হচ্ছে সমাজের জন্য। অর্থাৎ দুটো দিক আমরা পেলাম, ফাংশনাল দিক দুটো হয়, একটা সমাজের ক্ষেত্রে আর যে মানুষটা কনফ্লিক্টে লিপ্ত তার ক্ষেত্রে। যে মানুষটা লিপ্ত থাকে তার ক্ষেত্রে কনফ্লিক্টের যে রেজাল্টটা আসে সেটা হলো গ্রুপ আইডেন্টিটি। একটা সেই গ্রুপ আইডেন্টিটি আসে। গ্রুপ আইডেন্টি মানে ওই গোষ্ঠী পরিচয় বলতে পারো। কনফ্লিক্ট উইথ আদার গ্রুপস রিঅ্যাফর্মস দ্য আইডেন্টিটি অফ দ্য গ্রুপ অ্যান্ড মেইনটেইনস ইটস বাউন্ডারিজ। উদাহরণ হিসেবে বলতে পারি তোমার কলেজের সাথে অন্য একটি কলেজের সংঘাত লাগলো, তো তুমি যে নিজের কলেজের যে আইডেন্টিটি তার সাথে আরো সংঘবদ্ধ হলে, দ্যাট ইজ গ্রুপ আইডেন্টিটি। বা ধরো একটা ফুটবল ম্যাচ হচ্ছে ইস্ট বেঙ্গল মোহনবাগান, তুমি যে নিজেকে আরো বেশি করে ইস্ট বেঙ্গলিয়ান বলে চিনতে পারলে, দ্যাটস গ্রুপ আইডেন্টিটি। তো কনফ্লিক্টের একটা ভালো জিনিস হচ্ছে যে গ্রুপ আইডেন্টিটি তৈরি হয়, যে আমরা একটা নির্দিষ্ট গ্রুপের সাথে নিজেদেরকে পরিচয়বদ্ধ করতে পারি। সেন্ট্রালাইজ অ্যাডমিনিস্ট্রেশন, যে সেন্ট্রালাইজ অ্যাডমিনিস্ট্রেশন মানে একটা নির্দিষ্ট জায়গা থেকে নির্দেশ আসবে, সেই অনুযায়ী আমরা জিনিসপত্রগুলো করি। অর্থাৎ কোন একটা দ্বন্দ্ব ঘটার আগে আমরা সবাই নিজেদের ইচ্ছে মতো সবকিছু করতে পারি, কিন্তু দ্বন্দ্বটা লাগলে আমরা যখন গ্রুপ হিসাবে একসাথে সংঘবদ্ধ হচ্ছি, তখন কিন্তু সেন্ট্রাল যে অ্যাডমিনিস্ট্রেশনটা থাকে তারা যেরকম যেরকম বলে সেই রকম অনুযায়ী আমরা জিনিসপত্র করি। ইন কমপ্লেক্স ডিফারেন্সিয়েটেড সোসাইটি, কনফ্লিক্টস রেজাল্টস ইন সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন। যে সমাজ যত জটিল হবে সেখানে আমরা সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন যা বলবে সেটা কিন্তু শুনে মেনে চলি। Ideological solidarity in small groups, conflicts leads to ideological solidarity। আমাদের যে আদর্শ, সেই আদর্শটা আমাদের আরো ঐক্যবদ্ধ হয়ে ওঠে, অর্থাৎ আমাদের আদর্শটা আরো স্ট্রং হয় অন্যান্য মেম্বারদের সাথে। অর্থাৎ একটা পার্সন এই সমস্ত সুযোগ সুবিধাগুলো তারা পাচ্ছে। অর্থাৎ এইগুলো হচ্ছে কনফ্লিক্টের ফাংশনাল দিক। আর লাস্ট, সাপ্রেশন অফ ডেভিয়েন্স, ফোর্সিবল অ্যালিগেন্সেস টু ডিসিপ্লিন। বোথ দ্য কনফ্লিক্টিং গ্রুপস স্ট্রেস অন ডিসিপ্লিন অফ ইটস মেম্বার্স। যে সবাই একে অপরকে ডিসিপ্লিন হয়ে থাকার জন্য মানে সবাই যাতে ডিসিপ্লিন হয়ে থাকে সেই চেষ্টাই করে, যে অর্থাৎ সবাই আরেকজন ডিসিপ্লিন হলো কিনা সেই বিষয়ে কড়া নজর রাখে। অর্থাৎ আমরা আরো বেশি ডিসিপ্লিন হচ্ছি। এইগুলো ছিল হচ্ছে একটা মানুষের দ্বন্দ্বের ফলে যেই যেই ফাংশনাল জিনিসগুলো ঘটে সেগুলো আমরা পড়লাম। এবার সমাজের কি কি ফাংশনাল দিক কি ঘটে সেটা আমরা জানছি। ফর সিম্পল সোসাইটি, কনফ্লিক্ট ইজ ডিসরাপ্টিভ। একটা সমাজ মানে এটা সাধারণ সমাজ, সিম্পল সোসাইটি সরল সমাজ, সেই সমাজের ক্ষেত্রে যে দ্বন্দ্বটা সেটা কিন্তু বাধা সৃষ্টি করে। ফর কমপ্লেক্স ডিফারেন্সিয়েটেড সোসাইটি, কনফ্লিক্ট ইজ অফ লো ইন্টেন্সিটি। লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট লিডস টুয়ার্ডস সোশ্যাল ইন্টিগ্রেশন। অর্থাৎ যে সমস্ত সরল সমাজ, সেই সরল সমাজের ক্ষেত্রে দ্বন্দ্ব বাধা সৃষ্টি করে, কিন্তু জটিল সমাজের ক্ষেত্রে দ্বন্দ্ব সামাজিক যে সংহতি সেটা বাড়িয়ে দেয়। acts as safety for existence and integration। এবং সেইখানেই যেন আমরা আমাদের সমস্ত নিজেদেরকে সুরক্ষা কবচ পাই। একটা যে একটা তার মানে জটিল সমাজ, সেই জটিল সমাজে যদি দ্বন্দ্ব হয়, আমরা যে কোনো একটা জায়গায় ঢুকে যাচ্ছি, কোনো একটা গ্রুপে ঢুকে পড়ছি, সেটা যেন আমাদের সুরক্ষা কবচ, যে সেখানে ঢুকে আমরা নিশ্চিন্তে থাকতে পারি, অর্থাৎ সুরক্ষা কবচ হিসেবে কাজ করে। Conflict serves as an outlet for the release of hostilities, which, if no such outlet provided, would violently break apart the relation between the antagonists. Influence of Zimmel। তো এইখানে আবার জিমেলের কিছু ইনফ্লুয়েন্স কি বলছে, যে আমরা আমাদের যে ভেতরের ক্ষোভ সেইগুলো উগড়ে দেওয়ার সুযোগ পাই, যার ফলে আমরা অনেকটা হালকা হই। এবং এটা যদি না হয়
তাহলে হয়তো এই সমাজটা অন্যভাবে ভেঙে পড়তো। অর্থাৎ সমাজের মানুষরা নিজেদের যে ক্ষোভগুলো উগরে দিচ্ছে, এর ফলে সমাজের কাঠামোটা ভালো থাকছে। যে দ্বন্দ্বের ফলে সমাজের মানুষ নিজেদের যে ক্ষোভ সেটাকে উগরে দিচ্ছে, নইলে খুব হিংসাত্মকভাবে এই জিনিসটা কিন্তু বেরিয়ে আসতে পারত। এই যে কথাটা, এই কথাটা কিন্তু সাধারণত জিমেল বলেছিল। তো আমরা দেখতেই পাচ্ছি যে ড্যারেন রাফ আর কোর্সের দুজনের মধ্যেই জিমেলের প্রভাব লক্ষ্য করা গেছে। ড্যারেন রাফে তো আমরা পড়েইছিলাম যে ওনার ওপর কার্ল মার্কস, ম্যাক্স ওয়েবার আর জর্জ জিমেলের প্রভাব আছে। ইনক্রিজ দ্য অ্যাডাপশন ক্যাপাবিলিটি, আমাদের যে সহ্য ক্ষমতা সেটা অনেক বেশি বাড়িয়ে দেয়। সমাজের যে সহ্য ক্ষমতা সেটা না। সমাজের জন্য আরো কিছু ফাংশনাল দিক আছে। The less rigid the system, the more likely is conflict to promote innovation and creativity in the system. বলছে যে একটা সিস্টেম যত কম রিজিড হবে, তত সেই দ্বন্দ্বের ভেতরে আহ, বিভিন্ন ধরনের ইনোভেশন আসে, ক্রিয়েটিভিটি আসে। ফর এক্সাম্পল, যাদবপুরের বা জেএনইউ যে সমস্ত কনফ্লিক্ট গুলো হয়, সেখানে দেখা যায় যে কেউ নাটক করছে, আবৃত্তি করছে, বিভিন্ন ছবি আঁকছে। তার মানে কোথাও না কোথাও বলতে পারি যে সিস্টেমটা রিজিড নয় যে এদের সবকিছুকে আটকে দিচ্ছে। যদি রিজিড হতো তাহলে কিন্তু এই ইনোভেশন গুলো, এই ক্রিয়েটিভিটি গুলো কিন্তু আসতো না। অর্থাৎ একটা সিস্টেম যত কম রিজিড হবে, কনফ্লিক্টের মধ্যে তত বেশি ইনোভেশন এবং ক্রিয়েটিভিটি আসবে। Conflict allows a social system to be flexible by exerting pressure for innovation and creativity. এটা আবার বলেছিলেন জর্জ সোরেল। তিনি বলছিলেন যে দ্বন্দ্ব কোথাও না কোথাও সিস্টেমটাকে ফ্লেক্সিবল করে দেয়, যার ফলে নতুন নতুন ইনোভেশনের জায়গা আসে। দেখো না, যে সামাজিক যে আমাদের সিস্টেমটা, সোশ্যাল সিস্টেমটা, এই সোশ্যাল সিস্টেমে যদি এতটাই রিজিড হতো যে যে যাই করছে, অর্থাৎ তুমি একটা সোশ্যাল সিস্টেমের বিরুদ্ধে গান গাইলে এবং সেই গানটা দারুণ পপুলার হলো, ক্রিয়েটিভিটি এলো। কিভাবে এলো? যে দ্বন্দ্বের ফলে এলো। সোশ্যাল সিস্টেমটা কম রিজিড বলে এলো। The more frequently conflict occurs, the less likely it is to reflect discord over core values. যত পরিমাণে দ্বন্দ্ব হবে, কোথাও না কোথাও যে মূল নৈতিকতাটা থাকবে, তার সাথে যে ব্যবধান সেটা কম গড়ে উঠবে। The more frequently conflict occurs, the less likely it is to reflect discord over core values. অর্থাৎ যে মূল মূল্যবোধ, মূল নৈতিকতা, তার সাথে কিন্তু খুব বেশি পার্থক্য ঘটবে না। কারণ ওই যে জমতে দিচ্ছে না বিষয়টা, ঘন ঘন কনফ্লিক্ট করছে। অর্থাৎ তুমি একটা ধরো আদর্শে বিশ্বাসী, নৈতিকতায় বিশ্বাসী, আমি একটা নৈতিকতায় বিশ্বাসী। তোমার আমার একটা কিছু মিললো না, আমি 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 প্রোটেস্ট করলাম। তো এই যে একটা ছোট্ট জিনিস মিলছে না, প্রোটেস্ট করছি, দ্যাট ইজ গুড। তার মানে কি, তোমার আমার যে কোর ভ্যালু সেটা আলাদা নয়, জাস্ট কিছু কিছু অমিল আছে। তো এটাও কিন্তু কনফ্লিক্টের একটা খুব ভালো দিক, যে কোর ভ্যালুস এর ডিফারেন্সেস আসে না। নেক্সট, ইট ইজ মোর ফাংশনাল ফর মেইনটেনিং সোশ্যাল ইকুইলিব্রিয়াম। যে সোশ্যাল ইকুইলিব্রিয়ামটাকে বজায় রাখার জন্য এই দ্বন্দ্বটা খুবই তাৎপর্যপূর্ণ। এবং তারপরে বলছে যে দ্বন্দ্বের ফলে যে সোশ্যাল সিস্টেম সেটা অনেক বেশি এনার্জি পায়, যে নতুন নতুন ফোর্স আসে। অর্থাৎ বলি না যে যুব শক্তি, যুব শক্তি মানে কি? যুব শক্তির কাজ হলো যে দ্বন্দ্বে লিপ্ত হওয়া, যুব শক্তির কাজ হলো প্রতিবাদ করা। তার ফলে কি নতুন নতুন এনার্জি আসে, ফোর্স আসে সেই সোশ্যাল সিস্টেমের মধ্যে। তো এটা দ্বন্দ্বের একটা খুব ভালো দিক, যার ফলে নতুন নতুন মুখ উঠে আসে, যারা সোশ্যাল সিস্টেমটাকে নতুন ভাবে, নতুন আইডিয়া দিয়ে, নতুন ক্রিয়েটিভিটির দিক দিয়ে সামলায়। আরো আছে, কনফ্লিক্ট দো অ্যাপারেন্টলি ডিসফাংশনাল ফর সোশ্যাল সিস্টেম মে হ্যাভ ইম্পর্টেন্ট ল্যাটেন্ট ফাংশনাল কনসিকুয়েন্সেস। তোমরা যদি পার্সনস পড়ে থাকো তাহলে সেখানে পাবে যে একটা ম্যানিফেস্ট ফাংশন, একটা ল্যাটিন ফাংশন। বলে দিচ্ছি আমি। ম্যানিফেস্ট ফাংশন মানে যে তুমি ইন্টেনশনালি যে কাজটা করছো তার একটা আনইনটেনশনাল রেজাল্ট থাকে। ফর এক্সাম্পল, যে তুমি 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 কোনো একটা মানুষকে ক্ষতি করলে, ঠিক আছে, দেখা গেল যে সেই ক্ষতির ফলে একটা ভালো কিছু হলো। পার্কের একটা নতুন অ্যাড দেয় যে একটা বুড়ি তার লাঠিটা পড়ে গেছে, বলছে যে বাবা লাঠিটা তুলে দেবে। তো ছেলেটা তুলে দিল না। তো তার ফলে দেখা গেল যে উপর থেকে একটা, যে বুড়িটা নিজে উঠে সেই লাঠিটা তুলতে গেল, উপর থেকে একটা পিয়ানো পড়লো, বুড়িটা বেঁচে গেল। অর্থাৎ ছেলেটা যে ইন্টেনশনালি ইন্টেনশনালি ছেলেটা লাঠিটা তুলে দিল না, তার ফলে বুড়িটাকে নিজে উঠে লাঠিটা নিতে যেতে হলো, তার ফলে বুড়িটার প্রাণ বেঁচে গেল। তার মানে এটা হলো ল্যাটেন্ট ফাংশন। তো কনফ্লিক্টে ম্যানিফেস্ট কি দেখছো? কনফ্লিক্টে ম্যানিফেস্ট দেখছো যে দ্বন্দ্ব হচ্ছে, কিন্তু হয়তো এই ল্যাটেন্ট যে রূপটা সেটা হয়তো খুব ভালো, যে হয়তো এর ফলে সত্যি সমাজে ভালো কিছু হচ্ছে, যেটা কিনা আমরা জানি না। By attacking and overcoming the resistance to innovation and change, it can save the system from the
determined routine of habituation, আমরা সাধারণত যে একই জিনিস করতে করতে একটা সিস্টেম সাধারণত খুবই নিয়ম মাফিক হয়ে পড়ে। তো এই নিয়ম মাফিকতার থেকে রক্ষা করে যেটা সেটা কিন্তু আসলে কনফ্লিক্ট। এটা কিন্তু সমাজের পক্ষে হওয়া কনফ্লিক্ট এর আরেকটা ভালো দিক। By allowing rooms for creativity and invention, it can revitalize the social system. Social system টা revitalize হয়, এটা আমরা অলরেডি পড়েছি, পয়েন্টটা জাস্ট নতুন ভাষা দিয়ে লেখা আছে। Internal social conflicts which do not contradict the basic assumptions upon which relationships are founded tend to be positively functional for the social structure. বলছে যে, যে সমস্ত অন্তর্নিহিত সামাজিক দ্বন্দ্বগুলো থাকে যার উপর ভিত্তি করে বিভিন্ন সম্পর্কগুলো তৈরি হয়, সেগুলো কোথাও না কোথাও পজিটিভ দিক নিয়ে আসে। পজিটিভ দিক আনে সামাজিক কাঠামোয়। অর্থাৎ একটা সামাজিক কাঠামোর মধ্যে অনেকগুলো তো সম্পর্ক রচিত হয়। সেই সম্পর্কেরও কিছু আ অভ্যন্তরীণ সামাজিক দ্বন্দ্ব থাকে। তো এইগুলো কিন্তু রিলেশনাল যে চেঞ্জ গুলো আনে, এটা তার ভালো দিক নিয়ে আসে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে আ ছোট, ছোট দ্বন্দ্ব নির্দিষ্ট সম্পর্কের মধ্যে সম্পর্কগুলোকে আরো শক্ত করে। আমরা জানি যে কোন একটা সম্পর্কের ভেতর যে দ্বন্দ্বগুলো থাকে সম্পর্কটাকে আরো মজবুত করে। তো এটাও কিন্তু মানে সমাজের পক্ষে দ্বন্দ্বের একটা খুব ভালো দিক। কনফ্লিক্ট অ্যান্ড সোশ্যাল চেঞ্জ, দ্বন্দ্ব এবং সামাজিক পরিবর্তন ২ ধরনের। চেঞ্জ ইন সোশ্যাল সিস্টেম, যে সোশ্যাল সিস্টেমের মধ্যে যে চেঞ্জ আসছে, when the social system is flexible enough to adjust to conflict situation, যে সোশ্যাল সিস্টেমটাকে ফ্লেক্সিবল হতে হয় যাতে কিনা নতুন যে অর্থাৎ যে দ্বন্দ্বর পরিস্থিতিটা তৈরি হচ্ছে সেটার সাথে সাথে সে অ্যাডজাস্ট করতে পারে। মে বি কনসিডার্ড রি-এস্টাবলিশমেন্ট অফ ইকুইলিব্রিয়াম, অর্থাৎ সমাজের যে স্থিতিশীলতা আছে সেটা নতুন একটা রূপ পাচ্ছে। অর্থাৎ এইভাবে দ্বন্দ্বের ফলে নতুন সামাজিক পরিবর্তন হয়, যে সেই সিস্টেমটা যদি ফ্লেক্সিবল হয় এবং যদি ফ্লেক্সিবল হয়ে থাকে তাহলে স্থিতিশীলতার একটা নতুন রূপ আসে। Conflict and social change, to change of social system when all major structural relations, its basic institutions and its prevailing value systems have been drastically altered. অর্থাৎ এখানে বলছে যে এতটা ফ্লেক্সিবল যে যেই দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হচ্ছে সেগুলো অ্যাকসেপ্ট করে নিচ্ছে, নতুন ভাবে তৈরি হচ্ছে। আর এটা বলছে যে পুরোটাই বদলে যাচ্ছে। যে সমস্ত মানে প্রাথমিক প্রতিষ্ঠানগুলো ছিল, তাদের যে নৈতিকতা ছিল সবটাই বদলে যাচ্ছে। When the social system is not flexible, অর্থাৎ এখানে ফ্লেক্সিবল তাই রি-এস্টাবলিশমেন্ট অফ ইকুইলিব্রিয়াম, আর এখানে নট flexible and allows the accumulation of conflict. The aggressive conflicting groups may bring the breakdown of the system and a new system may emerge. অর্থাৎ এইখানে ফ্লেক্সিবিলিটি ছিল না, এখানে ফ্লেক্সিবিলিটি ছিল তাই নতুন ভাবে অ্যাডজাস্ট হয়ে গেল, নতুনত্ব এলো, কিন্তু সবটাই যে বদলে গেল ভেঙে পড়লো তা না। কিন্তু এখানে যেহেতু ফ্লেক্সিবিলিটি ছিল না তাই অ্যাগ্রেসিভ কনফ্লিক্টের দ্বারা সমাজ সমস্ত জিনিসটাই ভেঙে গেল, বদলে গেল, সম্পূর্ণ নতুন সিস্টেম এলো। অর্থাৎ আগের যে প্রাথমিক প্রতিষ্ঠানগুলো ছিল তার যে ভ্যালু সিস্টেম ছিল সেগুলোতেও সম্পূর্ণরূপে চেঞ্জ এলো। তো এটাই ছিল আমাদের লুইস ক্লোজার এবং এটার মাধ্যমে আমাদের সম্পূর্ণ যে কনফ্লিক্ট থিওরি সেটা শেষ হচ্ছে। আর আমাদের যেটা বাকি থাকলো সেটা হচ্ছে যে ক্রিটিসিজম অফ কনফ্লিক্ট থিওরি, সেটা আমরা আলোচনা করলে এই পার্টটা আমাদের শেষ হয়ে যাবে। মেবি তারপর আমরা স্ট্রাকচারালিজম শুরু করবো লেভি স্ট্রসে। প্রবাবল কোশ্চেন গুলো হলো এইগুলো, তোমরা একটু দেখে নিও। শর্ট এস, তার পাশের গুলো হচ্ছে এস লেখা, তার মানে ওগুলো ছোটতে আসতে পারে। এল ফর লং আর এম ফর মিডিয়াম, অর্থাৎ কোন কোন প্রশ্ন কিভাবে আসতে পারে এটা তোমাদের জন্য একটা সাজেশন রইল। আজকের জন্য তাহলে এতটাই, ধন্যবাদ।